সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ইনশাল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আমি মোহাম্মদ বাহাউদ্দিন, প্রভাষক রসায়ন বিদ্যা, রহনপুর মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা করোনাকালে অনেক দিন ধরে তোমাদের অনলাইন ক্লাস নিয়ে আসছি। আশা করি তুমি বা তোমরা এগুলো দেখছো এবং বোঝার চেষ্টা করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আলোচ্য বিষয়ে আসি। আজ আমি উচ্চ মাধ্যমিক রসায়নের প্রথম পত্র অধ্যায় গুণগত রসায়ন, অধ্যায় নং হলো 2, এর একটি টপিকস নিয়ে আলোচনা করব। সে টপিকসটা হলো বা আলোচ্য বিষয় হলো বোর পরমাণু মডেলের সফলতা বা সার্থকতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব জিম্যান প্রভাব, স্টার্ক প্রভাব, বর্ণালী কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের আলোচ্য বিষয় হলো বোর পরমাণু মডেলের সফলতা ও সার্থকতা, সীমাবদ্ধতা ও ত্রুটি নিয়ে আলোচনা করব। তার সাথে আমরা আলোচনা করব জিম্যান প্রভাব, স্টার্ক প্রভাব ও বর্ণালী। জিম্যান প্রভাব, স্টার্ক প্রভাব ও বর্ণালী কী, এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মূল আলোচনায় আসি এবং এগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে বোর মডেলের সফলতা নিয়ে আমরা একটু আলোচনা করি। সফলতা বা সার্থকতা অর্থাৎ এই পরমাণু মডেলের আমরা পড়ে কি ভালো জিনিসগুলো পড়লাম, কি ভালো জিনিস আছে, সেগুলো হলো সফলতা। যার সাথে আমরা পরমাণু গঠন সম্বন্ধে সুস্পষ্ট ব্যাখ্যা পাই। যে জিনিসগুলো আমরা কয়েকটি সফলতা নিয়ে আলোচনা করি। 1 নম্বর সফলতা স্থায়িত্ব। এই পরমাণু মডেলের সাহায্যে পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। এই বোরের পরমাণু মডেল থেকে পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। অর্থাৎ এই মডেলে পরমাণু স্থায়িত্ব সম্বন্ধে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেটা আমরা এই মডেল থেকে পড়লে বুঝতে পারি। 2 নম্বর পয়েন্ট, বর্ণালী ব্যাখ্যা। ইলেকট্রন বিশিষ্ট অর্থাৎ একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী এই মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায়। যেমন হাইড্রোজেন পরমাণু করা যায়, কারণ হাইড্রোজেন পরমাণু একটি মাত্র ইলেকট্রন আছে। তাছাড়া হিলিয়াম আয়ন করা যায়, লিথিয়াম আয়ন করা যায়, ইত্যাদি করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই মডেলের সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করতে হবে। যেসব পরমাণু বা আয়নের একটি মাত্র ইলেকট্রন রয়েছে, সেসব পরমাণু বর্ণালী এই মডেলের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারব। তাহলে কি হাইড্রোজেন পরমাণু করতে পারবো? হিলিয়াম আয়ন, লিথিয়াম আয়ন, বেরিলিয়াম আয়ন, যেগুলো একটি মাত্র ইলেকট্রন রয়েছে, সেসব পরমাণু আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারব। 3 নম্বর পয়েন্ট আসি, ব্যাসার্ধ নির্ণয়। ব্যাসার্ধ নির্ণয় আমরা শক্তি স্তরের আকার বা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো এই মডেলের সাহায্যে। শক্তি স্তর বা কক্ষপথের
ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো এই মডেলের সাহায্যে। আর একটি গুরুত্বপূর্ণ সফলতা হলো 4 নম্বর পয়েন্ট, শক্তির মান, অর্থাৎ ঘূর্ণয়নরত বা আবর্তনশীল ইলেকট্রনের শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির মান নির্ণয় করতে পারবো এই মডেলের সাহায্যে। যেসব ইলেকট্রন কক্ষপথে আবর্তন করছে সেসব ইলেকট্রনের শক্তির মান এই মডেলের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা 4টি পয়েন্ট আবার রিপিট করি বা বলার চেষ্টা করি। এক হলো স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারবো পরমাণু, 2 হলো শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, 3 হলো বর্ণালী ব্যাখ্যা করতে পারবো, 4 হলো শক্তির মান নির্ণয় করতে পারবো। বর্ণালী ক্ষেত্রে আমরা একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু আয়নে বর্ণালী ব্যাখ্যা করতে পারবো, আর 4 নম্বর মানে শক্তির মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা 4টি বললাম: স্থায়িত্ব, বর্ণালী, ব্যাসার্ধ, শক্তির মান নির্ণয়। এগুলো উল্লেখযোগ্য বোরের সফলতা মডেলের। এইবার সীমাবদ্ধতা। অর্থাৎ বোরের পরমাণুর কী জিনিস ব্যাখ্যা করতে পারেন সেগুলোই এই মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি। অর্থাৎ কী ব্যাখ্যা করতে পারে না সেগুলি হলো এই মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 1 নম্বর ত্রুটিটা বা সীমাবদ্ধতা দেখি। বোরের পরমাণু মডেলে দ্বিমাত্রিক কাঠামোর প্রস্তাব করা হয়েছে। এটি একটি বড় ধরনের ত্রুটি। দ্বিমাত্রিক কাঠামো বলা হয়েছে, যেটা এই মডেলে বড় ত্রুটি। 2 নম্বর ত্রুটি হলো ব্যাসার্ধ বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। বর্ণালী ব্যাখ্যা করতে পারে না অর্থাৎ যেসব পরমাণু আয়নের 1-এর অধিক ইলেকট্রন থাকে তাদের বর্ণালী ব্যাখ্যা করা যায় না এই মডেলে। 3 নম্বর পয়েন্ট, জিমান প্রভাব ও স্টার্ক প্রভাব এই মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। 4 নম্বর পয়েন্ট হলো বোরের মডেলে ইলেকট্রনকে শুধু কণা হিসেবে বিবেচনা করা হয়েছে, কিন্তু ডি ব্রগলি মতে অর্থাৎ বিজ্ঞানী ডি ব্রগলির মতে ইহার তরঙ্গ ধর্ম বর্তমান রয়েছে, অর্থাৎ তরঙ্গ ধর্ম রয়েছে। অর্থাৎ 4 নম্বর পয়েন্টও বোর শুধু ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করা হয়েছে, কিন্তু বিজ্ঞানী ডি ব্রগলির মতে এর তরঙ্গ ধর্ম বিদ্যমান। তাহলে 4টা ত্রুটি, অর্থাৎ 4টা সীমাবদ্ধতা ত্রুটি পেলাম। একটা হলো দ্বিমাত্রিক কাঠামো প্রস্তাব করা হয়েছে, যেটা ত্রুটি। 2 নম্বর হলো বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। 3 নম্বর হলো জিমান স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। 4 নম্বর হলো ইলেকট্রনকে শুধু কণা হিসেবে বিবেচনা করেছে, কিন্তু এর তরঙ্গ ধর্ম বিদ্যমান। এটাও একটা ত্রুটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবার আমরা জিমান প্রভাবটা কী আর স্টার্ক প্রভাবটা কী নিয়ে আলোচনা করি। তাহলে কী নিয়ে আলোচনা করব? জিমান প্রভাব আর স্টার্ক প্রভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখি যে বর্ণালী রেখাগুলো যদি আরও বিভক্ত, বর্ণালী রেখা আরও বিভক্ত বা বিশ্লেষিত হয়ে যায় চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, সেটাকে আমরা জিমান প্রভাব বলি, আর তড়িৎ ক্ষেত্রের প্রভাব হলে সেটা স্টার্ক প্রভাব বলি। তাহলে কি বলবো? যদি কোনো পরমাণুর বর্ণালী রেখাগুলো আরও বিভক্ত হয়ে পড়ে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, সেটাকে জিমান প্রভাব বলে। আর একটু সুন্দরভাবে বলি, তোমাদের বোঝার চেষ্টা করো যে বর্ণালী রেখাগুলো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আরও বিভক্ত হয়ে পড়লে তাকে
জিম্যান প্রভাব পড়ে। আর পরমাণু বর্ণালী রেখাগুলো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে আরও বিভক্ত হয়ে পড়লে তাকে স্টার্ট প্রভাব বলে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো যদি আরও বিভক্ত হয়ে পড়ে তাকে আমরা বলবো স্টার্ট প্রভাব। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হলে সেটা হলো স্টার্ট প্রভাব। কী বিভক্ত হবে? বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্মতর রেখা বিভক্ত হবে। বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্মতর রেখায় বিভক্ত হবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরমাণু বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্মতর রেখা বিভক্ত হয়ে পড়লে তাকে আমরা বলবো স্টার্ট প্রভাব। আর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যদি বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্মতর রেখা বিভক্ত হয়ে পড়ে তাকে আমরা বলবো জিম্যান প্রভাব বা জিম্যান ফলাফল বা স্টার্ট ফলাফল। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হলে আমরা স্টার্ট প্রভাব বা ফলাফল বলবো, আর চৌম্বক ক্ষেত্রের প্রভাব হলে আমরা তাকে জিম্যান প্রভাব বা ফলাফল বলবো। কী বিভক্ত হবে? বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্মতর রেখা বিভক্ত হবে। তাহলে সংজ্ঞাটা পড়লাম। তা আমি আর একটু ক্লিয়ার করে বলি যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্মতর রেখায় বিভক্ত হলে তাকে স্টার্ট প্রভাব বলে। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরও বিভক্ত হয়ে পড়লে, আরও সূক্ষ্মতর রেখা বিভক্ত হলে তাকে আমরা বলবো জিম্যান প্রভাব। এবার আমরা বর্ণালী কাকে বলে একটু দেখি। বলতো দেখি বর্ণালী কি? তোমরা বলতে পারবা? চেষ্টা করো। তোমাদের জানা থাকলে ভালো, না জানা পড়লে আমি বলে দিই। বর্ণালীটি কি? যে ভিন্ন ভিন্ন তরঙ্গরশ্মির আলোকরশ্মির সমাহারকে বর্ণালী বলা হয়। ভিন্ন ভিন্ন আলোকরশ্মির সমাহারকে বলা হয় বর্ণালী। সেটা কি? ভিন্ন ভিন্ন তরঙ্গরশ্মির বা তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মির সমাহার। তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মির সমাহারটা হলো বর্ণালী। ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কী বললাম? ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মির সমাহারকে বলা হয় বর্ণালী। যেমন আমরা জানি রংধনুতে 7টি রং আছে, যেটাকে আমরা বলি বেনিয়াস কলা। তোমরা এটার পূর্ণরূপ অবশ্যই জানো, আমি আর এদিকে গেলাম না। তাহলে রংধনুতে 7টি রং আছে বেনিয়াস কলা। তাহলে বর্ণালীটা কাকে বলবো? ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মির সমাহারকে আমরা বর্ণালী বলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবা এবং আমার জন্য দোয়া করবা এবং তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।